ট্রাম্পের অসহযোগিতায় করোনায় আরও মানুষের মৃত্যুর সংখ্যা, মোকাবেলায় সমন্বয় চান বাইডেন। ইরাক ও আফগানিস্তান থেকে আরও সেনা ফিরিয়ে নেবেন ট্রাম্প, সম্পন্ন হবে ক্ষমতা হস্তান্তরের আগেই। ইউরোপের বিভিন্ন দেশে করোনার দৈনিক শনাক্ত বেড়েছে। একদিনে বিশ্বে করোনায় 7,000 প্রাণহানি। আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে জানাবো বিস্তারিত। ক্ষমতা হস্তান্তরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহায়তা না করলে করোনায় আরও বহু মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্পের সহায়তা ছাড়া আগামীতে তার নেতৃত্বাধীন প্রশাসনের দ্রুত ভ্যাকসিন বিতরণের সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানান তিনি। ভোটের ফল ঘোষণার পর থেকেই পরাজয় মানতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে ক্ষমতা হস্তান্তরে আইনগত প্রক্রিয়াও শুরু করেননি এখনো। এদিকে করোনার কারণে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। ডেলাওয়ারে অর্থনীতি পুনরুদ্ধার পরিকল্পনা নিয়ে এক সভা শেষে বাইডেন বলেন, মহামারী মোকাবেলায় দ্রুত সমন্বয় জরুরি। করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক সংকট উত্তরণে দ্রুত পদক্ষেপ নিতে প্রস্তুতি আছে, আর এতে ট্রাম্প অংশ নিলে তা সহজ হবে। আমরা সমন্বয় না করলে আরও মানুষ মারা যেতে পারে, তাই টিকার ব্যবহার নিশ্চিত করতে হবে। আমেরিকার 30 কোটি মানুষের জন্য টিকা সংগ্রহ ও বিতরণের পরিকল্পনা অনেক বড় ব্যাপার। এর জন্য 20 জানুয়ারি ক্ষমতা হস্তান্তরের সময় পর্যন্ত অপেক্ষা করলে দেরি হয়ে যাবে। এদিকে পরাজয় মানতে ট্রাম্পের অস্বীকৃতিকে চরম দায়িত্বজ্ঞানহীনতা বলে মন্তব্য করেছেন বাইডেন। আমি টিকা নিতে দ্বিধাবোধ করব না। ডক্টর অ্যান্থনি ফাউচি ও দুটি প্রতিষ্ঠান ফাইজার ও মডার্না যথেষ্ট দায়িত্ববান। তাদের মতো এই টিকা নিরাপদ। শুধু ট্রাম্পের কারণেই মানুষ এ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি যা বলেন তার অনেক কিছু সত্য নয়। বিশ্ব নেতারাও এই টিকা দুটির উপর ভরসা রাখছেন। বিশ্বে করোনায় সবচেয়ে বেশি প্রাণহানি ও রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এরই মধ্যে মৃত্যু হয়েছে 2.5 লাখের বেশি মানুষের। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাক ও আফগানিস্তান থেকে আরও মার্কিন সেনা ফিরিয়ে নেবেন। সোমবার প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এই তথ্য দিয়েছে। বাইডেনকে ক্ষমতা হস্তান্তরের কয়েকদিন আগে এসব সেনা প্রত্যাহার সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। আগে থেকেই ট্রাম্প বলে আসছেন, এবছরের বড়দিনের আগে সব সেনা দেশে ফিরিয়ে নিতে চান তিনি। সেপ্টেম্বরে ইরাক থেকে এবং তার আগে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করে ট্রাম্প প্রশাসন। তবে আগামী 2021 সালের 15 জানুয়ারির মধ্যে দেশ দুটি থেকে বিপুল সেনা ফিরিয়ে নেয়ার পরিকল্পনার কথা সামরিক বাহিনীর কর্মকর্তাদের জানিয়ে দেওয়া হয়েছে। আফগানিস্তানে মার্কিন সেনার সংখ্যা 5,000 থেকে কমিয়ে 2,500 করা হবে, আর ইরাকে 3,000 থেকে কমিয়ে 2,500 করা হবে। ফ্রান্সে গত 24 ঘন্টায় করোনার নতুন সংক্রমণের হার কিছুটা কম থাকলেও ইউরোপের যুক্তরাজ্য, ইতালি, পোল্যান্ড, বেলজিয়াম, স্পেন সব দেশেই দৈনিক শনাক্তের হার বেড়েছে। সোমবার একদিনে বিশ্বে করোনায় আরও 7,000 প্রাণহানি এবং নতুন শনাক্ত হয়েছে 4,84,000-এর বেশি রোগী। এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃত্যু 13,31,000 ছাড়িয়েছে। মোট আক্রান্ত 5,53,00,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় 708 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে 1.5 লাখ রোগী। বিস্তার ঠেকাতে ফিলাডেলফিয়ার সব ধরনের সামাজিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নানা বিধিনিষেধ আরোপের পরও ইতালিতে গত 24 ঘন্টায় 27,000 করোনা রোগী পাওয়া গেছে। অন্যদিকে স্পেনে 13,000 রোগী পাওয়া গেছে। দ্বিতীয় দফার সংক্রমণ রুখতে আরোপিত বিধিনিষেধের বিরুদ্ধে হাজার হাজার মানুষের বিক্ষোভে বিস্তার আরও বাড়ছে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।
টানা 1 মাস পর ফ্রান্সে কিছুটা কমেছে করোনার বিস্তার। দেশটিতে সোমবার 9,000 নতুন রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে 506 জন। তবে জার্মানিতে লকডাউন জারির পরও সোমবার 14,000 নতুন রোগী পাওয়া গেছে। আগামী বছর শুরুর আগে সংক্রমণ নিয়ন্ত্রণে আনাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। পোল্যান্ডে একদিনে 20,000 এবং রাশিয়ায় একদিনে 22,000 রোগী শনাক্ত হয়েছে। অস্ট্রিয়ার ভিয়েনায় করোনার বিস্তার বাড়ায় আবারও 1 মাসের লকডাউন জারি করা হয়েছে। ইউক্রেনে পাওয়া গেছে 9,000 কোভিড রোগী। রোমানিয়া ও নেদারল্যান্ডসে যথাক্রমে 4,000 নতুন রোগী পাওয়া গেছে। এদিকে ইরানের তৃতীয় দফার সংক্রমণ কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। গত 24 ঘন্টায় 500 জন করোনায় মারা গেছে দেশটিতে। নতুন করে পাওয়া গেছে 13,000 কোভিড রোগী। ভারতে সোমবার 30,000-এর কম রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে 443 জন। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্পেনের করোনা পরিস্থিতি জানাতে এবারে মাদ্রিদ থেকে যোগ দিয়েছেন প্রবাসী সাংবাদিক মনিরুজ্জামান টিটো। মনিরুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই যে প্রতিদিনই ইউরোপের দেশগুলোতে বিশেষ করে স্পেনে দৈনিক শনাক্তের হার বাড়ছে, এর কারণ আসলে কি এবং কতগুলো অঞ্চলকে রেড জোন হিসাবে ঘোষণা করা হয়েছে সেখানে? এখানে করোনার দ্বিতীয় যে ঢেউ স্পেনে শুরু হয়েছে সেটাতে কিন্তু এখানে প্রথম অবস্থায় 37টি স্বাস্থ্য অঞ্চলকে রেড জোন ঘোষণা করা হলেও পরবর্তীতে যখন এখানকার সংক্রমণ দিন দিন বৃদ্ধি পেয়ে চলেছে তখন কিন্তু এখানে এখন প্রায় 55টি স্বাস্থ্য এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়েছে এবং সেটিকে রেড জোন ঘোষণা করা হয়েছে। সেখানে লোক চলাচলের যে বিধিনিষেধ সেটা কিন্তু কড়াকড়ি আরোপ করা হয়েছে। আর এখানে মূলত যে বার এবং রেস্টুরেন্টগুলো পূর্বে খুলে দেওয়া হয়েছিল দ্বিতীয় পর্যায়ের সংক্রমণের আগে, সেটা কিন্তু খুলে দেওয়ার পরেই এই সংক্রমণটা বৃদ্ধি পেয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু এখানে যে নাইট ক্লাব এবং বড় বড় বারগুলো আছে সেটা নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হয়েছে, যে কারণে এখানে কিন্তু সংক্রমণ বেড়েই চলেছে। তাছাড়া এখানে কিন্তু শীতের প্রকোপটা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং গত কয়েকদিন থেকে বৃষ্টি এবং শীতের কারণে আরো প্রকোপ বেড়ে গেছে বলে এবং সংক্রমণ বেড়ে গেছে বলে বিশেষজ্ঞরা কিন্তু মনে করছেন। উদ্ভূত পরিস্থিতিতে কি ফ্লাইট বন্ধ করার কোনো ধরনের পরিকল্পনা আছে কিনা সরকারের, এবং যারা বাইরে থেকে এখন পর্যন্ত যাচ্ছেন স্পেনে তাদের কি আলাদা কোনো কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হচ্ছে সেখানে? এখান থেকে যে বিমানের যে চলাচলগুলো সেটা কিন্তু নির্দিষ্ট মাত্রায় করা হয়েছে, আগের মতো উন্মুক্ত পরিবেশ পরিস্থিতি নাই। তবে এখনো পর্যন্ত বহির্বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করার মতো কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি বা বিমান কর্তৃপক্ষ এমন কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত জানায়নি। তবে এখানে যারা অন্য দেশ থেকে যে সমস্ত ভিজিটর বা এখানে বসবাসকারীরা আসছে তাদের কিন্তু স্বাস্থ্য পরীক্ষা করেই কিন্তু প্রবেশ করানো হচ্ছে। তবে যাদের শরীরে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া যাচ্ছে তাদের কিন্তু হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে এবং যাদের অবস্থা খুবই খারাপ তাদেরকে মেডিকেলে পাঠানো হচ্ছে। তবে এখানকার মেডিকেল গুলো কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে এখানকার কয়েকটি আবাসিক হোটেলকে সরকার নিয়ন্ত্রণে নিয়ে সেখানে চিকিৎসা কার্যক্রম করা হচ্ছে, যেহেতু হসপিটালগুলোতে রোগীর সংক্রমণের হার বেড়ে যাওয়ায় চিকিৎসা সেবা সংকলন করতে পারছে না সরকার। মনিরুজ্জামান টিটো, এর আগে প্রথম দফায় যখন সংক্রমণ হয়েছিল তখন কিন্তু বেশ ভালোভাবেই শেষের দিকে এসে নিয়ন্ত্রণ করতে পেরেছিল স্পেন, কিন্তু দ্বিতীয় ধাপে এসে তারা সেই অভিজ্ঞতাটা আসলে কতটুকু কাজে লাগালো, এবং সেই সাথে আরেকটু জানাবেন যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এই সংক্রমণের হার দ্বিতীয় ধাপে এসে কেমন? মূলত প্রথম ধাপে যে লকডাউনটা সেটা কিন্তু ছিল একটা ভীষণ কড়াকড়ি পূর্ণ অবস্থা এবং স্বাস্থ্যবিধি শতভাগ নিশ্চিত করেছিল গভর্নমেন্ট, কিন্তু পরবর্তীতে যখন নিয়ন্ত্রণ এসে যাওয়ার পরে আবারও লকডাউন তুলে নেওয়া হয় এবং বিধিনিষেধ তুলে নেওয়া হয়, তখনই কিন্তু সামাজিক দূরত্ব চরমভাবে বিঘ্নিত হয় এবং প্রতিটা পরিবারের ভিতরেই কিন্তু করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ে। তো সেই অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য সরকার আবারও লকডাউনের সিদ্ধান্ত নেওয়ার পরে এখানে কিন্তু একটি মহল ব্যাপকভাবে আন্দোলন সংগ্রাম করে এই লকডাউনের বিপক্ষে। এখন এই যে লকডাউন দ্বিতীয় পর্যায়ে শুরু হয়েছে এটাতে কিন্তু অনেক বিধিনিষেধ কিছুটা শিথিল করায় এই সামাজিক দূরত্ববোধ এবং স্বাস্থ্যবিধি শতভাগ নিশ্চিত করতে সরকার হিমশিম খাচ্ছে। আর এখানে বাংলাদেশিদের যে একটা বড় অংশ এখানে মূলত কাগজবিহীন বসবাস করে, তারাই কিন্তু চরম মানবতার জীবনযাপন করছে। তারা এখানে দীর্ঘ এই প্রায় 7 মাস কর্মহীন অবস্থায় এখানে যারা বিদ্যমান বাংলাদেশি এবং বিভিন্ন বাংলাদেশি সংগঠনগুলো আছে তাদের সাহায্য সহযোগিতায় জীবনযাপন করছে। মনিরুজ্জামান টিটো, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। স্পেনের করোনা পরিস্থিতি সম্পর্কে মাদ্রিদ থেকে জানাচ্ছিলেন মনিরুজ্জামান টিটো।
এদিকে মার্কিন বায়োটেক কোম্পানি মডার্নার উদ্ভাবিত করোনা ভ্যাকসিন 94.5% সুরক্ষা দেবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের আরেক প্রতিষ্ঠান ফাইজারের ভ্যাকসিনের চেয়েও এটি বেশি কার্যকর বলছেন তারা। ক্লিনিক্যাল ট্রায়ালের শেষ ধাপের ফলাফলের ভিত্তিতে সোমবার এই তথ্য দেয় মডার্না। ডিসেম্বরে দুই প্রতিষ্ঠানের টিকাই জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য আসতে পারে যুক্তরাষ্ট্রের বাজারে। সারা বিশ্বে লকডাউন ও কঠোর বিধিনিষেধেও থামানো যাচ্ছে না করোনা সংক্রমণ। এই শীতে দ্বিতীয় দফার সংক্রমণে ইউরোপের পরিস্থিতি আরও ভয়াবহ। আর সংক্রমণের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে ভ্যাকসিনের জন্য আকুল অপেক্ষায় বিশ্ববাসী। সারা বিশ্বে প্রায় শতাধিক প্রতিষ্ঠান কাজ করছে ভ্যাকসিন উদ্ভাবনে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মডার্না সোমবার তাদের উদ্ভাবিত ভ্যাকসিন প্রায় 95% কার্যকর বলে দাবি করল। ক্লিনিক্যাল ট্রায়ালে যুক্ত হওয়া 30,000 স্বেচ্ছাসেবকের অর্ধেককে 28 দিন পর 2 ডোজ টিকা দেওয়া হয়। বাকি অর্ধেক পান প্লাসেবো ইনজেকশন, যাতে কোনো কার্যকর উপাদান থাকে না। প্রথম 95 জনের উপর পরীক্ষার ফল নিয়ে কার্যকারিতার হার জানালো মডার্না। তবে জানা যায়নি ভ্যাকসিনের স্থায়িত্ব। মডার্নার এই সফলতাকে মহামারী রুখতে গুরুত্বপূর্ণ মাইলফলক বলেছেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট স্টিফেন হক। গত সপ্তাহে মার্কিন ওষুধ প্রস্তুতকারক ফাইজার ও তার জার্মান পার্টনার বায়োএনটেক দাবি করে তাদের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন 90% কার্যকর। ডিসেম্বরে ফাইজার ও মডার্নার টিকা দুটি জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য আসতে পারে যুক্তরাষ্ট্রে। এবছর মোট 7 কোটি ডোজ টিকা উৎপাদনের লক্ষ্য তাদের। এদিকে টিকা উদ্ভাবনের দৌড়ে পিছিয়ে নেই রাশিয়াও। ফাইজারের ঘোষণার পরই স্পুটনিক 5 92% কার্যকর বলে দাবি করে মস্কো, যদিও তাদের তৃতীয় ধাপের পরীক্ষা চলছে। করোনার ভ্যাকসিন সবার জন্য নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে গঠন হয়েছে কোভ্যাক্স জোট। চীনসহ 172 দেশ এতে যোগ দিলেও সাড়া দেয়নি যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিকারাগুয়ায় তাণ্ডব চালানোর পর হন্ডুরাসের দিকে এগিয়ে যাচ্ছে আইওয়াটা, এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার। কয়েকদিনের ব্যবধানে একই অঞ্চলে দ্বিতীয় হারিকেন আঘাত হানল। ক্ষয়ক্ষতি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে দুর্যোগ কবলিত অঞ্চলের বিমানবন্দর। গত সপ্তাহে হারিকেন ইটার প্রভাবে প্রবল বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে নিকারাগুয়া, হন্ডুরাস ও গুয়েতামালায় অন্তত 200 মানুষের মৃত্যু হয়। লিবিয়ার দক্ষিণাঞ্চলে চলছে বন্য পাখি শিকার, কিন্তু এবার আর শখের বশে নয়, বরং অর্থনৈতিক সংকট নিরসনে পাখি শিকারে নেমেছেন শিকারীরা। বন্য পাখি ধরতে ফাঁদ পেতে অন্যান্য প্রস্তুতি নিচ্ছে শিকারীরা। লিবিয়ানরা মূলত বাজ পাখি দিয়ে পাখি শিকার করে থাকে। এটা তাদের পাখি শিকারের একটি ঐতিহ্যবাহী কৌশল। বর্তমানে অর্থনৈতিক সংকটের কারণে এখন শিকারের কারণ বদলেছে তারা। আগে যে উদ্দেশ্যে পাখি শিকার করা হতো, বর্তমানে সেটি বদলেছে। ইদানিং পাখি শিকার করা হচ্ছে শুধুমাত্রই বাণিজ্যের উদ্দেশ্যে। বেকারত্ব বাড়ার ফলে দিন দিন এই পাখি শিকারের দিকে ঝুঁকছেন তরুণরা। অতীতে পাখি শিকার হতো শখ হিসেবে, কিন্তু বর্তমানে আয় রোজগারের একটি প্রথা হিসেবে এই পাখি শিকারকে বেছে নেওয়া হয়েছে। শিকারীরা সাধারণত শিকারী পাখি কিংবা বাজ পাখি শিকার করে অন্য পাখি বা পশু শিকার করত, কিন্তু এখন পাখিটি বিক্রি করে দেয় তারা। এই শিকারী পাখিগুলো শিকার করার পরপরই বিক্রি করে দেওয়া হয়, যেন সামান্য কিছু হলেও শিকারীদের রোজগার হয়। বর্তমানে লিবিয়ায় অন্য আরেকটি শিকার কৌশল পরীক্ষা করে কোয়েল পাখি শিকার করা হচ্ছে। শিকারীরা ডিসেম্বরের শুরুতে শিকারের মৌসুম শেষ করে মরুভূমি ছেড়ে চলে যায়। এবছরের অর্জিত জ্ঞান নিয়ে আবারও নতুন একটি পাখি শিকারের মৌসুমে ফিরে আসার আশায় থাকেন তারা। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করছি আজকের পূর্ব পশ্চিম। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। ধন্যবাদ সবাইকে।